আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন আমাদের শুক্রবারের নিয়মিত অতিথি, সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, আপনি খেয়াল করেছেন কতগুলি বিষয়। এই যে দীর্ঘদিন ধরে যে একটা সংস্কার কার্যক্রম চললো, শেষ পর্যায়ে এসে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হলো এবং সেখানে অনেকের সঙ্গে তারা আলোচনা করলেন, বসলেন, চা বিস্কুট খেলেন, অনেক কিছু, অনেকে নোট অফ ডিসেন্ট, কত কিছু হলো। হওয়ার পর এখন এসে বলা হচ্ছে যে মূল সমস্যা এই যে আমরা সংস্কার করছি, যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে। এখন যদি বাস্তবায়ন না হয়, কেউ কেউ ভাবছে তাহলে তো বাস্তবায়ন কখনোই হবে না। আবার কেউ কেউ বলছে নতুন সরকার এসে তারা 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবেন। এই যে বিষয়গুলো, তাহলে এতদিন ধরে এত কিছু করে লাভটা কি হলো? এভাবে কি হলো কিছু? মানে আপনি এখানে এটা ভবিষ্যৎ কি দেখছেন? আমি মনে করি যারা ইলেকশনের আগে এই যে সনদ নিয়ে একটা চূড়ান্ত ফয়সালা চান বা বাস্তবায়ন চান, তাদের কথার মধ্যে যুক্তি আছে। যদি সংস্কার যেগুলো করলো, আপনি যেটা বললেন, এতদিন ধরে বৈঠক করলেন, আলী রিয়াজ সাহেবরা আসলেন, আরো বড় বড় পণ্ডিতরা আসলেন এই দেশে, তো তাদের যে পাণ্ডিত্যের ফল, সেটা যদি একটুখানিও আপনি অ্যাপ্লাই না করেন, তো তাহলে তো আর এই সরকার পরিবর্তনের কোনো দরকার ছিল না, আন্দোলনের দরকার ছিল না, আমাদের ছেলে মেয়েদের এভাবে রক্ত দেওয়ার দরকার ছিল না। তো জামাত সহ যারা দাবি করছে বিভিন্ন ইস্যুজে, আমার মনে হয় যে তাদের অনেক দাবি যৌক্তিক আছে। আবার আহ সবকিছুই যে এখনই মেনে নিতে হবে সেটা না, আসলে তো এটাও সত্য, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া যখন যেটা দরকার হয় সেটা হবে। এখন তারা দাবি করছে যে হিউজ সংখ্যক আছে যেটা আহ এই গভর্নমেন্টই আপনার নির্বাহী আদেশে করতে পারে, আর কতগুলো আছে সেগুলা সাংবিধানিক বিষয়, এবং সেখানে সংবিধানের পরিবর্তন বা গণভোটের আয়োজন হতে পারে। আজকে আমি দেখছিলাম যে ওদের প্রধান দাবি যে সংসদের উচ্চকক্ষ, যেখানে পিয়ার পদ্ধতিতে মানে ভোটের রেশিওতে নির্বাচন করতে চায়, সেই জায়গাটা সেটা যাতে হয়, এটার জন্য গণভোটের আয়োজন করবে। তো আমার কাছে তো গণভোট যদি আসলে এই সরকার দিয়েই করতে চায়, মানে এই সরকার দিয়ে বলতে চাচ্ছে, আমি হচ্ছে যদি আগামী নির্বাচনেই যদি এটা অ্যাপ্লাই করতে চায় যে সংস্কারটা, যে আমাদের দুই দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে, তো তাহলে তো এটা দরকার হতেও পারে, আবশ্যিকতা আছে এখানে গণভোট দেওয়ার। আর গণভোট যদি দিতে হয়, তাহলে এখানে আরো 2-4টা ক্রুশিয়াল ইস্যু যেগুলো থাকে একসাথে দিয়ে দিলে বেটার। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে না, বর্তমানের এই এখানে একটা কথা বলি আপনাকে, গণভোট কিন্তু একাধিক ইস্যুতে হতে পারে না। গণভোট আচ্ছা, একটা তাহলে ইস্যুতে হবে। আপনি যদি দুটো ইস্যু করেন, কেউ কেউ থাকবে যে একটা ইস্যু রাজি, আরেকটা রাজি না, তখন তো এটা একটা সমস্যা হতে পারে। ওকে, ওই সে পদ্ধতিতে হলে ঠিক আছে, যেটা তারা ভালো মনে করে। কিন্তু এই সংসদে কেন করতে হবে সেটা হচ্ছে বড় প্রশ্ন। রাইট। আপনারা তো এমন একটা আইন করে যান যে যেটা আগামী সংসদ এটা কার্যকর করবে, এবং সেই পরিস্থিতি থাকুক, কারণ নির্বাচিত ব্যক্তিরা এই সমস্ত ডিসিশন নিক, এটারও একটা যুক্তি আছে। আপনি অনির্বাচিত ব্যক্তি, অনির্বাচিত লোকদের পরামর্শ, এত পরামর্শ দিয়ে তাহলে আমরা কেন মেনে নেব? আপনারা পরামর্শ দিয়েছেন, সে ব্যাপারে আমাদের জোরালো একটা কমিটমেন্ট থাকবে, লিখিত কমিটমেন্ট থাকবে। সেই কমিটমেন্টের ভিত্তিতে আগামীতে কিভাবে যাব সেটা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করুক, তারা যে দলেরই হোক। এটা একটা বিষয় থাকতে পারে। আর একটা বিষয় যেটা আমি আপনাকে বলতে লাগছিলাম, যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের এত সব ঝামেলার মূল হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট। আমরা 2014 সালের থেকেই যে নির্বাচন নিয়ে যে কেওয়াজ, সেটার তো উৎপত্তি হয়েছে সেটা নিয়ে। 2014 সালে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ইলেকশন করলাম, একদলীয় ভাবে ইলেকশন হলো অলমোস্ট। ইলেকশনও বলবো কি, ওটা তো ইলেকশনেরই দরকার হয় না, কারণ মেজরিটি ইলেকশন ছাড়াই হয়ে গেছে। এর পরবর্তীতে যেটা হলো সেটাও কেয়ারটেকার হলো না, কিন্তু একটা প্রতারণা নির্বাচন হলো 2018 সালে। এর পরেরটাতে একদলীয়, সম্পূর্ণ একদলীয় হলো। আমরা ইলেকশন। তো এতগুলো ইলেকশন আমি উদাহরণ দিচ্ছি এই জন্য যে এর মূলে তো ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট। এখন যদি জি। কেয়ারটেকার গভর্নমেন্ট ইনস্টলেশন হয় ইয়েতে, হাইকোর্টের আদেশে, সরকার জি। এত কিছু করতে পারছে, তাহলে এটা কেন অতি তাড়াতাড়ি করতে পারছে না? ক্যাটেগরি গভর্নমেন্ট যদি পুনঃস্থাপিত রাইট। হয়ে যায়, তো আমার তো মনে হয় যে আরো কিছু জটও কেটে যাবে, এবং সেই ক্যাটেগরি গভর্নমেন্টের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। কারণ ডক্টর ইউনূসের যে সরকার, তাকে অনেকে বিশ্বাস করে না, এই নিরপেক্ষ বলে।
এই নিরপেক্ষতা তো উনি কোনোভাবেই রাখতে পারেন নাই, কারণ তার একটা প্রিয় দল এখানে গজিয়েছে, কিংবা তারই দল হিসাবে এটা ট্রিট করছে বিরোধী দলগুলো, অন্যান্য দলগুলো। তো সেই জায়গায় আমি মনে করি যে নিরপেক্ষ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যদি আগামী নির্বাচন হয়, এবং সেটা যদি ওই আদালত যদি রায় দেয়, তার মাধ্যমেও হতে পারে। এবং আরো একটা আশার আলো অনেকে দেখে এটার মাধ্যমে। অনেকে মনে করে যে সেই নিরপেক্ষ সরকার হয়তো আমাদেরকে, ডক্টর ইউনূস যে পথে যেতে চাচ্ছেন হানাহানির প্রশ্নে এবং একটা একটা কলঙ্কজনক আরেকটা নির্বাচন করার জন্য হাসিনা স্টাইলে, সেটা না হয়ে হয়তো পার্টিসিপেটরি ইলেকশন হতে পারে, সবার অংশগ্রহণপূর্ণ একটা ইলেকশন হতে পারে, আমরা যেটাকে বারবার বলছি ইনক্লুসিভ ইলেকশন, সেটা হতে পারে। তো সবার অংশগ্রহণপূর্ণ একটা নির্বাচন হয়তো কেয়ারটেকার গভর্নমেন্ট ওটা দিতেও পারে, কারণ আমাদের অতীতের কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো দেখেন, কিন্তু এই এই যত ইলেকশন করেছে গণ অভ্যুত্থানের পরেও, ইভেন 90 সালে যেটা হয়েছে, সেটাও যে পরাজিত প্রার্থী যারা ছিল জাতীয় পার্টি তাদেরকে নিয়ে হয়েছে। তো তাহলে এখন কেন সম্ভব না? এখন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, এক কথা বলতে গেলেই তো বলবে যে এরা আওয়ামী লীগের দালালি করছে, একটা মডা সমস্যা। তারপরে বলতে হচ্ছে যে এখন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে, সেটা হচ্ছে আপনি নির্বাহী আদেশে তাদেরকে বন্ধ করে দিয়েছেন। আপনি নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে তো বন্ধ করতে পারেন না। রাজনৈতিক সরকারের অপকর্মের জন্য, শেখ হাসিনার সরকার যদি কোনো অপকর্ম করে থাকে, সেটার বিচার আপনি আলাদা করবেন। সেটার জন্য রাজনৈতিক দল কেন দায়ী হবে? এখানে উদাহরণ দিয়ে নাৎসি পার্টির, নাৎসিরেও তো একইভাবে তাদের বিচার হয়েছিল, যে তাদেরকে সরকার নির্বাহী আদেশে বন্ধ করে নাই, তারা আদালতে গিয়ে বন্ধ করা হয়েছিল। এবং নাৎসি অনেক বিখ্যাত, নাৎসির যে বিলিভ করতে অনেক, তার মধ্যে একটা কোল্ড ওয়ালহেম, যে আমার পুরো নামটা ঠিক মতো উচ্চারণ হচ্ছে কিনা জানি না আপনার। হ্যাঁ, কুর্ট ওয়াল্ডহেইম অস্ট্রিয়া ছিল, অস্ট্রিয়ার নাগরিক ছিল। হ্যাঁ, সে তো নাৎসিবাদে বিশ্বাসী ছিল, সে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত হয়ে গেছে। তো তাহলে আপনি জাতিসংঘের মহাসচিব হতে পারে, আর বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দল বিশ্বাস করছে যে নিরপরাধ লোকজন, তাদেরকে আপনি কুপিয়ে মারতেছেন। তো এখানে এই জায়গায় দেখেন, আপনি আপনি আমাকে বলছিলেন যে যুবলীগের কাকেও জানি মেরেছে, প্রতিদিনই তো মারতেছে আওয়ামী লীগের লোকদেরকে। তো আপনি যেখানে যেই ডক্টর ইউনূস যে সমাজ আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছে, এখানে কোপাকুপি ছাড়া আর তো কিছু নাই, হানাহানি ছাড়া কিছু দেখছি না। রাজনৈতিক বিশ্বাসের জন্য একজনকে কাটতেছে। তো নাৎসিদের কথা যে তারা বলে, নাৎসিরা তো আন্তর্জাতিক ভাবে স্বীকৃত আদালতে গিয়ে তাদেরকে ইয়ে করা হয়েছে, আপনার নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে সেরকম একটা নিষিদ্ধ করেন, আপনি নির্বাহী আদেশে করবেন কেন? নির্বাহী আদেশে তো আপনি একটা রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করেন, তাহলে মানুষের ভোটাধিকারে আপনি, ওই মতাবলম্বীদের ভোটাধিকারে আপনি হস্তক্ষেপ করেন। তার মানে সেই মতাবলম্বী যারা আছে তাদের ভোটও কি আপনি বন্ধ করে দিচ্ছেন? ভোট তো বন্ধ করছেন না, তো তারা কাকে ভোট দেবে? এখন জাতীয় পার্টিকেও আপনি এখানে ইনক্লুড করতে চাচ্ছেন, তার মানে প্রায় 40 আরো অধিক % লোকেরা ভোট দেবে না। তাহলে এই ধরনের নির্বাচন কতদিন আন্তর্জাতিকভাবে তো স্বীকৃত হবেই না, জাতীয়ভাবেও স্বীকৃত হবে না। তো এই ধরনের নির্বাচনে যারাই ক্ষমতা আসবে, তারা আবার একটা বৈধতার সংকটে পড়বে। এদেরকে পিটানোর জন্য প্রতিদিন আবার হাঙ্গামা হবে। ডক্টর ইউনূস তো তখন প্যারিসে বসে ওনার বন্ধু বান্ধবদের সাথে আলাপ করবেন। উনি তো অলরেডি কিভাবে যাবেন সে হয়তো বিবৃতিও হয়তো রেডি করে ফেলেছেন। আমি পারলাম না, আমি 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 আমার অনেক ইয়ে ছিল, হ্যাঁ, আমার অনেক স্বপ্ন ছিল দেশটাকে। এটা বলতে পারে তো। উনি কিন্তু আপনি খেয়াল করবেন, এয়ারপোর্টে এসে বলেছিল যে আমার কথা শুনতে হবে, মনে আছে নিশ্চয়ই? তবে উনি বলবেন যে আমার কথা এরা কেউ শুনলো না। হ্যাঁ, ওনার তো ওই যে বিবৃতিতে রেডি আছে, আগেও আমি তো বলেছিলাম আমার কথা শুনতে হবে। তো এইভাবে চলবে আর কি। আমি যেটা বলছিলাম যে, তো সমস্যাগুলো তো আমরা ফেস করব। ওনার যে সাংঘাত গুলো বিদেশ থেকে উনি আমদানি করে আনছেন, এগুলো তো সব একসাথে চলে যাবে, এতে তো পাওয়া যাবে না। আরো কিছু সাংঘাত ওনার এখানে যারা ছিল তারাও হিজরত করবে, হয় আমেরিকা যাবে না প্যারিস যাবে, কে কোথায় যাবে আমি জানি না। তো এভাবেই চলবে। কিন্তু যত বাড়েন, উনি যেটা আমাদের এখানে তৈরি করে দিল, সেটা আমরাই সইতে হবে। আমরা তো এই দেশে থাকি। উনার পক্ষে যে গুজব গাছগুলো আছে সেটাও তো বিদেশে আছে, সেগুলো বাইরে থাকবে, সেগুলো দেশে আসে না। সো এই যন্ত্রণা থেকে আমাদের রক্ষার জন্য আমরা চাচ্ছি যে এমন একটা ইলেকশন হোক, যেই জিতুক ভাই, যেই ক্ষমতায় আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যাকে আপনারা পছন্দ করেন তাকে ভোট দিতে দেন। কিন্তু ভোটাধিকার হরণ করে এমন কিছু করেন না যাতে করে আমাদের পুরো পরিস্থিতিটা, আমরা এমন একটা পরিবেশ তৈরি করে যে আমাদের আগামী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হয়। তোমরাই তো এই দেশে ছিলে, তোমরাই তো এমন একটা রাষ্ট্র করে দিয়ে গেছো, যেটার কারণে আমরা এখন সাফারার। আমি একটু আগে প্রসঙ্গে আসি। আপনি যে কথাটা বললেন এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, এই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্টের রায়ের পর এটা তো আপিলে গিয়েছে। এখন আপিল বিভাগ শুনানি দিনও কিন্তু ধার্য করে দিয়েছে, যেটা অক্টোবরের 27 তারিখে শুনানি হবে। তো অক্টোবরে যদি হয়, আমরা নর্মালি যেটা দেখি এই ধরনের মামলায়
আপিল বিভাগে শুনানি হলে 1 সপ্তাহের মধ্যে মানে 4-5টা 6টা শুনানি করে হুম, একটা রায় কিন্তু দিয়ে দেয়। হ্যাঁ, হাইপোথেটিক্যালি ধরেন হ্যাঁ, যেহেতু হাইকোর্টে এটা আপিল বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার আবার নতুন করে পুনর্বহালের কথা বলা হচ্ছে, যদি এটা হয়ে যায়, যদি নভেম্বরে হয়ে যায়, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তাহলে সেক্ষেত্রে এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আপনার নিয়তি কি দাঁড়াবে? কি দাঁড়াবে? ও যেটা বললাম, বিবৃতি দিয়ে যাবে এবং বলবে ঠিক আছে, এখন এখন যেহেতু আমাদের মহামান্য আদালত একটা রায় দিয়েছে, এই সরকারের অধীনে হতে পারে। উনি যদি শান্তিপূর্ণ ট্রানজিশন চান, ওনার চেলারা যদি চায় যে সত্যিকার অর্থে আমরা চাই যে দেশটা শান্তিতে থাকুক, তাহলে কি সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে দায়িত্ব দিতে পারে। এটা তো শান্তিপূর্ণ ভাবে হতে পারে, এখানে তো কোনো অশান্তির কিছু নাই। উনি তো এমন না যে আমি নির্বাচিত সরকার, আমিই থাকতে হবে। উনি তো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী মানে কি? ও সংবিধান দেশ যাকে চায় তাকে দিয়ে যাবে। উম, তাহলে আমরা এটুকু এই যে ঘটনাগুলো ধরেন যদি নভেম্বর এটা হয়, তাহলে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার আসলো, তাহলে সব মিলিয়ে কি দাঁড়ায়? ফেব্রুয়ারিতে কি ইলেকশন দেখছেন আপনি? আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দেখি। এই ব্যাপারে আমি খুব অ্যাডামেন্ট। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে আমরা যেগুলো বলছি যে না ওরও নির্বাচন চায় না, আমার মনে হয় যে ওদের একটা উপলব্ধি হয়েছে যে যে স্বপ্ন ডক্টর ইউনূসকে নিয়ে তারা দেখেছে, সেটা মব কালচারে ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনূস। ঘরে ঘরে এবং প্রতিহিংসার জন্ম দিয়েছে। ওরা যতই বলুক আওয়ামী লীগ অস্তিত্ব নাই, কিন্তু ওদের এই ভয় রয়ে গেছে যে কখন তারাও এটার শিকার হয়। কারণ আওয়ামী লীগ তো ঘরে ঘরে আছে, আওয়ামী লীগ তো মরে যায় নাই। একটা দেশের এগুলা তো পাকিস্তান হয়ে যায়, একটা দেশ ভাগ হয়ে যায় নাই যে আপনি আরেক দেশে পাঠিয়ে দিচ্ছেন। তারা তো এই দেশে আছে। তো তারা যখন ভিকটিম, এমন ভিকটিম হয়ে গেছে, তারা তো পিঠ থেকে গেলে কি করবে? পিঠ থেকে গেলে সে কিলার হবে। তো কিলার হয়ে আপনাকে আমাকে কারোতে ছাড়বে না। এরা তো ধরবে, এরাই এই এই করেছিল, ও আমার বিরুদ্ধে এই বলেছিল, ও আমার এই করেছিল, ও আমার বাড়ি পড়েছিল। তো এই সংস্কৃতি থেকে রক্ষা করার জন্য একটা কম্প্রোমাইজ করা উচিত। শেখ হাসিনা তো এর মধ্যে দেখি একটা সুর চেঞ্জ করেছে যে আমরা প্রতিহিংসায় যাব না, আমরা ইয়ে করব। তো উনি যদি প্রতিহিংসায় না যায়, তাহলে ঠিক আছে, ভালো। এখানেও তাহলে একটা সুবাতাস বইতে পারে। কিন্তু এই যদি চলতেই থাকে, তাহলে তো আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এটা চলতেই থাকবে, এই প্রতিহিংসা থামানো যাবে না। আচ্ছা, আরেকটা কথা এটা বলে শেষ করি আমরা। এই নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলো নির্বাচনে একটা আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখে তো আমার মানে ভয় লাগছে, যে রীতিমতো যুদ্ধাবস্থার মতো, যে অমুক তারিখ থেকে ক্যাম্পাসে কোনো গাড়ি ঢুকতে পারবে না, তারপরে 4 দিনের ছুটি, তারপরে পুলিশ যাবে, মানে এটা কি আমি বুঝতে পারলাম না। আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, আমি কিন্তু অনেকগুলো ডাকসু নির্বাচনে ভোট দিয়েছি, তো কখনো এরকম দেখিনি। আবার আপনার এই রাকসুর মানে ভিপি, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি আবার একটা খুব দুর্দান্ত বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে তোমরা হাতাহাতি করবা আর ইলেকশন আমাকে করে দিতে হবে, মামার বাড়ি আবদার। তবে আমার কাছে ওনার বক্তব্য কিন্তু খুবই মানে স্ট্রং মনে হয়েছে, যে না, একজন ভিসির বক্তব্য এরকমই হওয়া উচিত। তো জাকসুতে দেখলাম যে এখানে নির্বাচনী কিছু প্রচারণা, কিছু আইন কানুন এমন ভাবে করা হয়েছে যে খুব ভালো প্রচারণা করা যাচ্ছে না এই সময়, এই যে বিষয়গুলো। তো এই নির্বাচনগুলি নিয়ে আপনার মূল্যায়ন কি? আপনি কতটুকু আশাবাদী যে এই নির্বাচনগুলি আলটিমেটলি আমাদের জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? জাতীয় নির্বাচনে এগুলো 2-6 ফেলবে না। এরা যদি সবগুলো জামাত জিতে, সবগুলোতে তো হুম, জামাত আলাদা আলাদা প্যানেল রেখেছে, ছাত্র শিবির রেখেছে, কিছু আসে যায় না। আর জামাত জামাত যেগুলো জিতে, আওয়ামী লীগের একটু ইয়ে পাওয়ার, দুঃখ পাওয়ার কিছু নাই। কারণ এগুলোতে অনেকগুলোতে তারা বলছে গুপ্ত ছাত্রলীগ। তো গুপ্ত এরা মানে প্রকাশ্য ছাত্রলীগ গুলো বিদায়ের পর গুপ্ত ছাত্রলীগরা জমবে। এই গুপ্ত ছাত্রলীগ কেমনি হয়েছে? ওরাই তো দিছিল, ওদের নেতারাই তো এদেরকে গুপ্ত গুলোকে নেতা বানাইছে। সে গুপ্ত ছাত্রলীগ যদি জিতে, আর এত মানে 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 ফান করে বলছে আর কি, এত ইয়ে হওয়ার, হতাশ হওয়ার তো কিছু নাই। তো আমি মনে করি যে জাতীয় রাজনীতিতে এদের বড় ধরনের কোনো প্রভাব হবে না। আর সেকেন্ড হচ্ছে যে এই ইলেকশন যেভাবে হচ্ছে, এই যে পরিবেশ, আপনার তো আমাদের অনেক আগে পাশ করেছেন, আমাদের কালেও তো আমরা দেখেছি যে সুলতান মনসুর বা ইয়েদের মানে আমান ভাইদের যে ইলেকশন হলো, সেগুলো হুম, এত নাইস অ্যাটমসফিয়ার ছিল, এখানে তো কখনো জি। গন্ডগোল হয় নাই। উত্তেজনা ছিল, উত্তেজনা তো সবসময় থাকবে, কিন্তু সেটা এমন পর্যায়ে যায় নাই যে আহ, আহ, ইয়ে ডাকতে হবে, আর্মি ডাকতে হয়, বা আর্মি ডাকার জন্য আবেদন করতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হয়। আমার মনে হচ্ছে এই সবগুলো হচ্ছে 5ই আগস্টের ফল এগুলা। কারণ 5ই আগস্টের আগে, এর আগে যখন নূর যখন ইলেক্টেড হলো, তখনও তো এই আওয়ামী লীগ আমলে সে নির্বাচিত হয়েছিল। তখনও তো কিন্তু এই এই পরিবেশ ছিল না। তো আজকে অতিরিক্ত স্বাধীনতার ফলে এখন যে মব কালচার তৈরি হওয়ার ফলে যে যাকে যখন তখন মারতে পারছে বলে
এগুলো তৈরি হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে সরকারি দল নাই বলে। সরকারি দল বলতে আমি যেটা বুঝছি যে সরকার নিজস্ব একটা ইয়েতে থাকা, পাওয়ারে থাকা, এবং সরকার একটা ক্রেডিবল ইলেকশন করার একটা মানে মানসিকতা রাখা, যে ছাত্র অঙ্গনে আমরা ইয়ে করবো না, ওদের ইলেকশন ঠিক মতো হোক। এখানে তো সেরকম নাই। এখানে তো এই ইউনূস সরকার তো সবার জন্য, তো সবার জন্য হয়েও আবার আরেকটা যন্ত্রণা, কমিটমেন্ট তো রাখা খুব কঠিন, যে উনি কিভাবে রাখবেন। এও ওনার যারাই যারাই গন্ডগোল করবে উনি ওইখানে নীরব দর্শক হিসেবে থাকবেন। তো ওভারঅল আমি যে রাজশাহী ইউনিভার্সিটি যে ভিসি যেটা বলেছেন সেটা হয়তো অভিভাবক সুলভ অভিমান থেকে উনি বলেছেন। এটা হইতেই পারে যে তোমরা এটা করবা কেন, তোমরা একটা শান্তিপূর্ণ ইলেকশন করো, আমি সহযোগিতা করি। তো আমার মনে হয় সব কটা ইউনিভার্সিটিতে শান্তিপূর্ণ ইলেকশন করা উচিত। শিবিরের অনেক অস্ত্র আছে বলে অভিযোগ করে বাকিরা, যে অস্ত্রে যাতে ঝঞ্ঝনানি এখানে না থাকে, এবং শান্তিপূর্ণভাবে যাতে এই ইলেকশনটা হয়। এবং এগুলো তো আমাদের এই ছেলে মেয়ে, আমাদের এই বয়সী ছেলেরা যাতে তাদের যোগ্য নেতৃত্ব এখান থেকে বের করে আনতে পারে, যেটা সন্ত্রাসী না। যে যে আমি আমি দল মত ভাবে চাই না যে অমুক দলের হইলে তাকে বর্জন করো, আমি ভালো মানুষকে দাও, সে যে দলই করুক, এটা কোনো বিষয় না। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের বিশ্লেষণ। আগামী শুক্রবার আমরা আবারও তোমার সঙ্গে মিলিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।